বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার করার জন্য দেশের ছাত্র জনতা যখন প্রতিবাদ করছিল, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভাষণে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর এই ভাষণকে কেন্দ্র করে শুরু হয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানটি। এইখানে এই পয়েন্টটা মনে রাখবেন। এর ফলে আমরা ধরে নিয়েছি যে তিনি আমাদের সবাইকে রাজাকার বলেছেন। এর ফলে আমরা অপমানিত হয়েই ক্ষোভে বলেছি, হ্যাঁ আমরা সবাই রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো চলেন এবার একটু পাকিস্তানের বিষয়টি বোঝার চেষ্টা করি। হঠাৎ করে পাকিস্তানের বিক্ষোভ মিছিলে বাংলাদেশের নাম কেন বলছে? এতে কি আমাদের খুশি হওয়া উচিত নাকি অন্য কিছু বোঝায়? আর বর্তমান পাকিস্তান সরকার শেহবাজ শরীফ তার বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়ে কি কটাক্ষ ও উস্কানিমূলক মন্তব্য করেছেন সেটাও জানার চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি বঙ্গপণ্ডিত। বাংলাদেশের মতো পাকিস্তানে হঠাৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হলো কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে অনাস্থা ভোটের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী করা হয় কয়েক বছর আগে। আর কিছুদিন আগে ইমরান খানকে ইদ্যত মামলা থেকে খালাস দেয় দেশটির আদালত, কিন্তু কর্তৃপক্ষ আবার আটক আইন জারি করে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আন্দোলনের সূত্রপাত। গত শুক্রবার অর্থাৎ 16 আগস্ট অনুষ্ঠিত হওয়া এই আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশের সংবিধান পুনরুদ্ধার ও 30 আগস্টের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির আলটিমেটাম। আর এই আন্দোলনের ডাক দেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্রদল ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বা আইএসএফ। সেই দাবি আদায়ের লক্ষ্যে পাকিস্তানের বিভিন্ন শহরে শুরু হয়ে যায় বিক্ষোভ। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে শিক্ষার্থীরা প্রভাবিত হয়েছে। বাংলাদেশের মতো পাকিস্তানের দুর্বার আন্দোলন দেখে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বলেন, আইনে পাকিস্তান কো নেহি মানতে তো হাম ভি তুমে পাকিস্তানি নেহি মানতে। আসিফ মুনির বলেন, যারা পাকিস্তানের আইন মানে না আমরাও তাদের পাকিস্তানি বলে মানি না। তার এই কথার ফলেই শুরু হয়ে যায় আসল খেলা, এবং এর ফলেই পাকিস্তানে শুরু হয়ে যায় নতুন এক স্লোগান। আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তাহলে এর মাধ্যমে কি বুঝতে পারলেন? তারা কি আমাদের নামে সুনাম করছে, নাকি শেখ হাসিনার মতো রাজাকার বলার পর আমরা যেমন নিজেদের রাজাকার বলছিলাম তেমন? তাহলে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ বলার মাধ্যমে প্রকাশ পাচ্ছি না যে যারা পাকিস্তানের আইন মানত না তারাই বাংলাদেশি? আচ্ছা হোক, আমরা বাংলাদেশি হিসেবে এতেও কিছু মনে করবো না, কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বললে আমরা মেনে নিতে পারবো না। বল পাকিস্তান জিন্দাবাদ, বল জয় বাংলা। না বলা জয় বাংলা। এবার আসি পাকিস্তান সরকার শেহবাজ শরীফ কি বলেছেন। আমরা সবাই জানি সম্প্রতি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্ষুদ্র জনতা ব্যাপক ক্ষোভ মেটাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যার ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশে কয়েক হাজার ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এমনকি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উঠে ভাস্কর্য ভাঙার করুণ দৃশ্য দেখা যায়। আর এসব ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের বেশিরভাগ ছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 21 আগস্ট বুধবার ইসলামাবাদ ন্যাশনাল ইউথ কনভেনশনে তিনি একটি বক্তব্য দেন। বাংলাদেশের মানুষের দ্বারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে শেহবাজ শরীফ তার বক্তব্যে বলেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন। আমরা সবাই জানি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষের উপর কতটা নির্বিচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান। এরপর স্বাধীনতার 53 বছর কেটে যাওয়ার পরও তারা কখনো বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, এমনকি এত এত গণহত্যা করার পরও কখনো অনুশোচনাও করেনি। উল্টো বাংলাদেশে কখনো বিক্ষোভ বা আন্দোলন দেখা দিলেই মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়ে কটাক্ষ ও উস্কানিমূলক বক্তব্য করেন পাকিস্তান। তার উপর আবার এমন আচরণের পুনরাবৃত্তি ঘটালো দেশটি। স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য ভাঙার প্রসঙ্গ এনে শেহবাজ শরীফ আরও বলেন, যিনি খারাপ কাজ করবেন তা আবার তার কাছে ফিরে আসবে। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে 2 ভাগ করেছিলেন। এত বছর পর হলেও তিনি তার অপকর্মের ফল ভোগ করলেন। স্বাধীনতার 53 বছর পর এসে আমরা তাদের কাছ থেকে এমন বক্তব্য আশা করি না। তারা বারবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে এমন কটাক্ষ ও উস্কানিমূলক বক্তব্য দিতে পারে না। আমরা জাতি হিসাবে কখনোই তাদের ক্ষমা করব না যতদিন না তারা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে হেট করার আরও একটা প্রধান কারণ
পাকিস্তান খুব ঘাউরা একটা রাষ্ট্র বা জাতি। তার কারণ পাকিস্তান বাংলাদেশে করা গণহত্যার জন্য এখন পর্যন্ত একটা বারের জন্য অফিসিয়ালি ক্ষমা চায়নি। এত জঘন্য একটা গণহত্যার জন্য ক্ষমা চাওয়া খুব কঠিন একটা কাজ নয়। এর উদাহরণ অনেক আছে। এমন অনেক বড় বড় দেশ আছে যারা তাদের গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান তা কখনো করেনি। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কাছে তারা তাদের স্ট্যাটাস ও ইগোকে কখনোই কমায়নি। আমাদের বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের একটা অংশ হওয়া সত্ত্বেও তারা আমাদের বলতো ভাত খাওয়া বাঙালি, খাটো ও কালো। এদের বুদ্ধি খুব কম, এরা আমাদের থেকে আলাদা হয়ে কিচ্ছু হতে পারবে না। কিন্তু আজ আমরা কি করেছি তা আপনার সামনেই। আজ আমাদের অর্থনীতি তাদের থেকে দ্বিগুণ তিনগুণ শক্তিশালী। আজ অন্তত আমাদের দেশের মানুষ তাদের থেকে ভালো আছে। অনেকেই হয়তো জানে না, পাকিস্তানের করাচি সহ 30 লাখ বাঙালি বসবাস করে। ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম পাকিস্তানে যায়। পাকিস্তানের উর্দুভাষী ব্যবসায়ীরা তাদের নিয়ে যায় মূলত মাছ ধরার জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়, আর সেই থেকে তাদের পাকিস্তানের মির্জাফর বলা হয়। পাকিস্তানের সর্বস্তরের ঘৃণা, বৈষম্য ও চরম নির্যাতনের শিকার হচ্ছে পাকিস্তানকে আপন ভাবা এই মানুষগুলো। বংশ পরম্পরায় এতদিন পাকিস্তানে থাকার পরও আজও মেলেনি পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র। তাদের কাজ করতে হয় ওয়ার্ক পারমিট ভিসায়, তাও আবার ঘুষ দিয়ে নিতে হয়। বাঙালি যেসব পাড়া আছে সেগুলো খুব নোংরা, ঘিঞ্জি বস্তি, যেখানে সুপে পানি দিনে একবার, দিনের 15 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় না বলে পাকিস্তানের বাঙালি উচ্চশিক্ষা ও সরকারি চাকরি পান না। সেজন্য তারা জমি বা বাড়ি কিনতে পায় না, তাদের ভাড়া বাড়িতেই থাকতে হয়। অথচ শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় শিশুরা ছোটখাটো কাজে লেগে পড়ে। কেউ শাকসবজি বা খাবার বিক্রি করে, আবার কেউ পাঠান বা আফগানদের ফ্যাক্টরিতে নামমাত্র মজুরিতে কাজ করে। একদিকে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা, অন্যদিকে পুলিশি নির্যাতন ও সামাজিক বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি পরিবারগুলো চরম মানবেতর জীবন অতিবাহিত করছে। পাকিস্তানের বেশিরভাগ মানুষ এখন দারিদ্র সীমার নিচে আছে। বেশিরভাগ মানুষ তাদের নিত্যদিনের খাবার কিনতে পারছে না। আটার জন্য তাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমান পাকিস্তানে প্রতি কেজি আটার দাম 200 পাকিস্তানি রুপির উপরে। আপনারা হয়তো ভাবছেন এটা কখনো সম্ভব, 1 কেজি আটার দাম 200। আচ্ছা, তাহলে নিজেই এই খাদ্য তালিকা দেখে নেন, যেখানে চিনি 1 কেজি 178 রুপি, তেল 1 লিটার 560, চাল 1 কেজি 392, ডাল হাফ কেজি 175, মানে 1 কেজির দাম হচ্ছে 350 রুপি, লবণ 800 গ্রাম 66 টাকা। অথচ এগুলো আমরা কেমন দামে বাংলাদেশে কিনি তা সবারই জানা আছে। যদিও আমরা মনে করি দেশের জিনিসের দাম খুব বেড়ে গেছে, তবু আমরা অন্তত পাকিস্তানের থেকে ভালো আছি। যাই হোক, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাংলাদেশ নিয়ে যে কটাক্ষ ও উস্কানিমূলক বক্তব্য, সেটাকে আপনি কিভাবে দেখেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।